হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো জয়েন্ট এন্ট্রান্স। জয়েন্ট এন্ট্রান্স দিয়ে একজন বিদ্যার্থী বা ছাত্র এই জয়েন্ট এন্ট্রান্স দিয়ে কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ মেডিকেল বিষয়ে পড়াশোনা করবার সুযোগ পায় এবং বিশেষ করে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একজন বিদ্যার্থী বা ছাত্র সে সফলতা অর্জন করবে কি না সেটা কিন্তু তার জন্মছক দেখে বলে দেওয়া যেতে পারে। এবার একজন বিদ্যার্থীর জন্মছক দেখে কিভাবে আপনি বলবেন কোন কোন বিষয়গুলো আপনাকে দেখতে হবে, কি দেখতে হবে, সেটি নিয়ে আজকে মূলত আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা জন্মছক দেখতে জানেন তারা তো এই ভিডিওটি শুনলে তাদের বিষয়টি আরও পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা হবে, বা যাদের ঘরে জন্মকুণ্ডলী আছে কিন্তু তারা দেখতে জানেন না, তারাও কিন্তু এই ভিডিওটি দেখে আপনারা একটা মিলিয়ে নেওয়ার বিষয় আপনারা অনেকটা দক্ষ হয়ে যাবেন। যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা মেলাতে পারেন তাহলে আপনি নিজে থেকেও কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষের কাছে না গিয়েও কিন্তু আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার ছেলে হোক বা জাতক নিজেই হোক, সে এই ধরনের প্রতিযোগিতামূলক বা এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় সে যোগ্যতা অর্জন করতে পারবে কি না। দেখুন, এক্ষেত্রে আমাদেরকে মূলত কয়েকটি বিষয় আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে চতুর্থ ভাব, অর্থাৎ লগ্ন যেখানে রয়েছে সেখানে বাদিক থেকে মানে আপনাকে ঘুরে এসে আপনাকে লগ্নকে এক ধরে তার থেকে 1, 2, 3, 4 যে ঘরটি পড়বে সেই চতুর্থ ভাবের সঙ্গে যদি ষষ্ঠ ভাব, মানে চতুর্থ ভাব যেভাবে কাউন্ট করা হয় ষষ্ঠ ভাবও ঠিক সেইভাবে কাউন্ট করতে হবে। ষষ্ঠ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, দশম ভাব এবং একাদশ ভাব, এই যে ভাব কটার কথা বললাম, এই প্রত্যেকটি ভাগের মধ্যে যদি একটা দৃঢ় জোরালো সম্পর্ক তৈরি হয়। এবার কিভাবে সম্পর্ক তৈরি হবে, এর আগে আমি আপনাদের বলেছি যে বিভিন্ন গ্রহের সম্পর্কের একটা প্যারামিটার রয়েছে। যেমন মঙ্গল হচ্ছে সপ্তম, চতুর্থ এবং অষ্টম, শনি সপ্তম, তৃতীয়, দশম, রবি শুধু সপ্তম, চন্দ্র শুধু সপ্তম, বুধ শুধু সপ্তম, শুক্র শুধু সপ্তম, বৃহস্পতি পঞ্চম, নবম, তাহলে রাহু পঞ্চম, নবম, সপ্তম, এইভাবে করে একটা ভাবের সঙ্গে আর একটা ভাবের যদি সম্পর্ক থাকে তাহলে কিন্তু এই জয়েন্ট এন্ট্রান্স বা এই ধরনের পরীক্ষায় একজন জাতক জাতিকা সফল হতে পারে। এবার এক্ষেত্রে আমাদেরকে কয়েকটি জিনিস দেখতে হবে। সেটি হলো যে প্রথমে দেখতে হবে এই ধরনের যে পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করতে গেলে এর কারক ভাব কী কী। এই যা আলোচনা করলাম যে চতুর্থ ভাব হলো গিয়ে প্রধান ভাব, তার সঙ্গে ষষ্ঠ, পঞ্চম, নবম, দশম এবং একাদশ ভাবের সম্পর্ক থাকতে হবে। তারপরে দেখতে হবে কারক গ্রহ কোনগুলো, চন্দ্র, বুধ এবং বৃহস্পতি। তাহলে কারক ভাব জানলেন, তার সঙ্গে মিলতে হবে, কানেকশান থাকতে হবে কারক গ্রহের। তাহলে কারক গ্রহ চন্দ্র, বুধ এবং বৃহস্পতি। এবার কেন এই ভাব এবং এই গ্রহগুলোকে নেওয়া হলো, কী তার লজিক, এটা আমরা এখন ব্যাখ্যা করব। চতুর্থ ভাব কেন নিচ্ছি না, চতুর্থ ভাব বিদ্যা অর্জন বা পড়াশুনো, এটা হলো শিক্ষার কারক ভাব। ষষ্ঠ ভাব কেন নিচ্ছি যে না, ষষ্ঠ ভাব হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিশেষ ভাব, বা ভেতর থেকে যে তাগিদ, পরিশ্রম করবার যে এফোর্ট বা মানসিকতা, এটা কিন্তু এই ষষ্ঠ ভাব থেকে আমরা
বিচার করে থাকি। তার সঙ্গে হচ্ছে পঞ্চম ইন্টেলেকচুয়ালিটি, মেধা, সাকসেসও খানিকটা এখান থেকে আমরা করতে পারবো। এর সঙ্গে হচ্ছে 9th হাউস বা 9 ভাব, সেটা হচ্ছে উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন। দশম প্রফেশনাল শিক্ষা, এগুলো তো ধরুন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারিং, এগুলো হচ্ছে গিয়ে পেশাদারি একটা ক্ষেত্র। তাহলে এই দশম ভাব থেকে আমরা প্রফেশনাল শিক্ষা, এই প্রফেশনাল শিক্ষার একটা সংযোগ আমাদের থাকতে হবে। এর সঙ্গে 11th হাউস, আপনারা জানেন যে ইচ্ছা পূরণ, লাভ, প্রাপ্তি, এটা আমরা একাদশ ভাব থেকে দেখি। এর সঙ্গে দেখুন চন্দ্র আমাদেরকে কি কাজ করে। চন্দ্র হচ্ছে আমাদের মনের একটা কারক। চন্দ্র আমাদের মনোসংযোগ ঘটাতে সাহায্য করে। বুধ আমাদের এই যে বাচনভঙ্গি, কথা বলা, আমাদের ইন্টেলেকচুয়ালিটি, মেধাশক্তি বা ক্যালকুলেশন করবার যে ক্ষমতা, কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর লজিক্যালি কনক্লুশন করার যে দক্ষতা, অর্থাৎ লজিক, অর্থাৎ যুক্তি, এর মধ্যে আর্গুমেন্ট থাকতে হবে। বৃহস্পতি হচ্ছে গিয়ে নলেজ গ্যাদার করবার বড় একটা ক্ষেত্র। তাহলে এই যে বিষয়গুলো আলোচনা করলাম, তাহলে এইগুলো আমাদেরকে দেখতে হবে। পারস্পরিক সম্পর্ক, একটি জন্মছক দেখে যদি এই সম্পর্কগুলো থাকে, তাহলে আমরা কিন্তু অনায়াসে বলতে পারবো যে এই জাতক জাতিকা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার মতো যোগ্যতা সে অর্জন করতে পারে। যে আফটার ম্যারেজ একজন জাতিকার হাজব্যান্ড ছাড়াও অন্য কোনো সম্পর্কে সে জড়িয়ে পড়বে কিনা, অর্থাৎ হাজব্যান্ড ছাড়াও একের অধিক সম্পর্ক সে সম্পর্ক তৈরি করবে কি না, এটা বিচার করবার জন্য আমাদের কি কি দেখতে হবে, কোন কোন বিষয়গুলো আমরা এখানে দেখব, সেটি মূলত আমি আলোচনা করব। প্রথমে আপনাকে যে জাতিকার আপনি জন্মকুণ্ডলী পাবেন, সেখানে প্রথমে আপনাকে দেখতে হবে ভেনাস এবং মার্সকে, অর্থাৎ শুক্র এবং মঙ্গলকে। এই শুক্র এবং মঙ্গল এরা যদি একই ঘরে অবস্থান করে এবং তারা যদি খুব পাওয়ারফুল অবস্থায় থাকে এবং যে ভাবে অবস্থান করছে বা যে জায়গায় অবস্থান করছে, তাদের সঙ্গে যদি রাহু, তাদের একটা জোরালো সম্পর্ক তৈরি হয়, তাহলে শুক্রর সঙ্গে অর্থাৎ ভেনাসের সঙ্গে মার্স, এরা একটি হাউসে একসঙ্গে কাছাকাছি তাদের থাকতে হবে এবং তার সঙ্গে কিন্তু রাহুর একটা জোরালো সম্পর্ক তৈরি হতে হবে। পাশাপাশি আমাদেরকে কিন্তু দেখতে হবে যে রবি নিচস্থ আছে কিনা, বৃহস্পতি নিচস্থ আছে কিনা বা দুর্বল আছে কিনা। চার্টে বৃহস্পতি যদি খুব এবং রবি যদি খুব স্ট্রং থাকে, তাহলে এটা অনেকটা এই প্রবণতাটা অনেকটা কমে যেতে পারে। কিন্তু যদি এই দুটো প্ল্যানেট সান অ্যান্ড জুপিটার এরা যদি উইক থাকে বা নিচস্থ থাকে বা ডেবিলেটেড থাকে, তাহলে কিন্তু এই ধরনের প্রবণতাটা কিন্তু খুব বেশি মাত্রায় প্রকাশ পেতে পারে। তো এইভাবে কিন্তু আপনারা দেখবেন। আমি এবার আপনাদের কাছে একটি চার্ট রেখে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। এই চার্টটি দেখুন ভালো করে। দেখুন জুপিটার অর্থাৎ বৃহস্পতি এ কোথায় রয়েছে? মকরে। মকরে বৃহস্পতি আপনারা জানেন ডেবিলেটেড হয়, নিচস্থ হয়, কর্কটে উচ্চস্থ হয়। ধনুতে শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করছে। তুলা রাশিতে রবি নিচস্থ আর সিংহ রাশিতে রাহু অবস্থান করছে। তাহলে এটা ধনু রাশিতে শুক্র এবং মঙ্গল একই রাশিতে অবস্থান করছে। শুক্র বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ শত্রুগৃহে অবস্থান করছে।
অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে শুক্র এবং মঙ্গলকে রাহু দেব, রবি এবং বৃহস্পতি দুজনেই নিচস্থ হয়ে গেছে। ফলে আমরা ধরে নেব যদি কোনো জন্মছকে এই ধরনের কম্বিনেশন থাকে, ভাবের বা অবস্থার পরিপ্রেক্ষিত আলাদা হতে পারে, কিন্তু কম্বিনেশন বা কন্ডিশনগুলো যদি সেম থাকে তাহলে আমরা অনায়াসে বলতে পারবো যে আফটার ম্যারেজ তার কিন্তু এক বা একের অধিক ফ্রেন্ডশিপ তৈরি হতে পারে এবং সেখান থেকে কিন্তু পারিবারিক অশান্তি বা সাংসারিক ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স তৈরি হতেই পারে। এইভাবে আপনারা দেখবেন। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিষকন্যা যোগ। এই যোগ কিভাবে গঠিত হবে, কি তার ফল, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। কি দেখব যে কোনো জাতিকার জন্মকুণ্ডলিতে যদি ষষ্ঠভাবে এক বা একের অধিক পাপ গ্রহ থাকে তাহলে প্রথমে লগ্ন দেখব, লগ্ন থেকে 6 নম্বর ঘর গুনব, গুনে এসে ষষ্ঠভাবে 6th হাউসে যদি একের অধিক ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ অশুভ গ্রহ থাকে, যদি পাপ গ্রহ এবং শুভ গ্রহ দুই অবস্থান করে তাহলে কিন্তু সেই চারটা ধরে নিতে হবে যে সেই জাতিকা কিন্তু বিষকন্যা যোগ আছে। তো বিষকন্যা যোগটা দেখুন, আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। ধরে নিন মেষ লগ্ন, তাহলে মেষ লগ্নে শনি এবং বৃহস্পতি উভয় অবস্থান করছে। তো স্যাটার্ন ম্যালিফিক প্ল্যানেট আর জুপিটার মানে বৃহস্পতি বেনিফিক প্ল্যানেট। ষষ্ঠ ঘর অর্থাৎ কন্যা রাশিতে মঙ্গল, রবি, কেতু, তিনটি ম্যালিফিক প্ল্যানেট, অশুভ গ্রহ, মঙ্গল অশুভ, রবি অশুভ এবং কেতু অশুভ। তাহলে মেষ থেকে এক্সাম্পল হিসাবে বলছি, মেষ যদি লগ্ন হয় তার ষষ্ঠ ভাব হচ্ছে কন্যা রাশি, তা সেখানে দেখুন একের অধিক পাপগ্রহ, মঙ্গল পাপগ্রহ, রবি পাপগ্রহ এবং কেতু পাপগ্রহ। তাহলে এই ধরনের কম্বিনেশন যদি আমরা দেখতে পাই তাহলে সেটি হলো গিয়ে বিষকন্যা যোগ। এই বিষকন্যা যোগ যে জাতক জাতিকার থাকবে তাদের কিন্তু ভাগ্যহীনা বলা হয়। তাদের অর্থকষ্ট, দাম্পত্য জীবনে অশান্তি, সারা জীবন কিন্তু তাদের দুঃখকে বয়ে বেড়াতে হবে। তাহলে আজকে আপনাদের সঙ্গে তিনটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনারা বারবার ভিডিওটি দেখুন, আর যদি কোনো বুঝতে কোথাও অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আর তাহলে আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ আপনারা সবাই।